দেশকে মৌলবাদ ও চরমপন্থার অভয়ারণ্য করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক মত বিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন। আমরা আপনার কথা জাতীয় কবিতা পরিষদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল আয়োজিত অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মনোভাবের কথা তুলে ধরেন কবি সাহিত্যিকরা। হাসিনার পতনের পরে জাতীয় কবিতা পরিষদ যে রাষ্ট্র পুনর্গঠনে একটি ফ্যাসিবাদ, স্বৈরাচার মুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা রাজনৈতিক দলগুলোর ভেতরে একটি ঐক্যবদ্ধ শক্তি তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি। মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি। দেশে যেন চরমপন্থার উত্থান না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক করেন তারেক রহমান। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। বিশেষভাবে একটি বিষয় বোধহয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন, আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে মনে করে জামায়াতে ইসলামী। দলের নেতারা আবারও বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আরেকটি স্বৈরাচারের জন্ম হবে। এদিকে এনসিপির নেতাদের হুঁশিয়ারি, নতুন সংবিধান ইস্যুতে সরকার নির্দিষ্ট কারোর দিকে ঝুঁকে পড়লে তা মানা হবে না। রাজধানীতে এক সেমিনারে এসব মন্তব্য করেন নেতারা। জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি নিয়ে করণীয় বিষয়ে রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামীর আয়োজনে এই সেমিনার। এতে দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। নতুন বাংলাদেশ তৈরিতে নতুন সংবিধানের বিকল্প নেই বলে সেমিনারে বক্তব্য তুলে ধরেন এনসিপি আক্তার হোসেন। এই বিষয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান তার। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের আলোকে হতে হবে। ওই হাসিনার রেখে যাওয়া সংবিধানের অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের চিন্তা করবেন। এরকম রকিব আর হুদামার্কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো আর হতে দেবে না। জামায়াতের আব্দুল্লাহ তাহিরের অভিযোগ, জনগণ যাদের ওপর আস্থা রেখে ক্ষমতায় বসিয়েছে তারাই জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি। যাদেরকে আস্থা রেখে জাতি ক্ষমতায় বসিয়েছিল, আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে, কিন্তু যেটা বলেছিলাম এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও রাবণে পরিণত হয়েছে। বক্তারা আরও বলেন, রাষ্ট্র সংস্কারে যেসব বিষয় এখন পর্যন্ত ঐক্যমত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ভোট না হওয়ার বক্তব্য বিএনপি আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নে আরও জানান, সমমনা রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা শুরু করেনি তার দল। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানানোর পর রোববার প্রথম নির্বাচন কমিশনে আসে বিএনপির প্রতিনিধি দল। সীমানা পুনর্নির্ধারণ ও নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি জানতে সিএসির সঙ্গে দেখা করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, শুধু এনআইডি ও এমআরপি পাসপোর্টধারী নয়, সকল প্রবাসীকেই ভোট দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাদের কিছুটা এখনো কনসার্ন আইন শৃঙ্খলা বিষয়ে, তবে তারা মনে করেন এবং আমরাও মনে করি যে দেশে এখন পুলিশের
যে ভূমিকা, সেই ভূমিকা অপেক্ষাকৃত দুর্বল হয়েছে। নির্বাচন কমিশন থেকে যেটা বলা হলো যে নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন। একক প্রার্থীর আসনে না ভোটের বিষয়ে প্রস্তাব বিএনপি করেনি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অন্য রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা তফসিলের পর। ফেব্রুয়ারিতে ভোট না হওয়ার বক্তব্য আমলে নিচ্ছে না বলেও জানান তারা। আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনো হয় নাই। আপনি জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে যারা আমরা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছি তারা আমরা সবাই মিলে একসাথে থাকব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। ইসি রোববার জানায়, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আপত্তি জানানোর নির্ধারিত সময় শেষ হলেও এখনো নির্বাচন ভবনে আসছেন সংক্ষুব্ধরা। ৩৯ আসনে পরিবর্তন এনে ইসি খসড়া প্রকাশ করলেও সংসদীয় আসনের সীমানা পুনর্বিবেচনায় মোট আবেদন এসেছে ১,৭৬০টি। সবচেয়ে বেশি আবেদন কুমিল্লা অঞ্চলের আর সবচেয়ে কম রংপুর অঞ্চলের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশনে ১,৭৬০টি আপত্তি জমা পড়েছে। রোববার বিকেলে ইসির নির্বাচন পরিচালনা শাখার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে ওই আবেদনগুলো জমা পড়েছে। সবচেয়ে বেশি আপত্তি পড়েছে কুমিল্লা অঞ্চল থেকে ৬৮৩টি। সবচেয়ে কম আবেদন পড়েছে রংপুর অঞ্চলে ৬০টি। গত ৩০ জুলাই ৩০০টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়, আর বাগেরহাটের আসন 4টি থেকে কমিয়ে 3টির প্রস্তাব করা হয়। এছাড়া পরিবর্তন আনা হয় ৩৯টি আসনে। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামাতে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি। একথা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ফেব্রুয়ারিতেই ভোট হবে। রোববার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাথর লুট ঠেকানোর দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের নয়, জেলা প্রশাসনের যোগসাজশে বা নীরবতায় পাথর লুট হয়েছে। বিদেশের অনেক মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অনেক আগেই সরিয়ে ফেলা হয়েছে। বাকিগুলো থেকেও সরাতে সরকারের পক্ষ থেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে খবর আসে গণমাধ্যমে। ভোটের আগে এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের উত্তরে পরিবেশ উপদেষ্টা জানান, এ নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে তো এটা আমি বলতে পারবো না। আর কোনো লিখিত কোনো কাগজ যদি মানে সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো যেটা আমি আপনার মতন পত্রিকায় পড়েছি বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপি নেতার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এতে নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে না। প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন, এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। ভোলাগঞ্জের পাথর লুটে সর্বদলীয় ঐক্য ও প্রশাসনের যোগসাজশ দেখছেন পরিবেশ উপদেষ্টা। তবে এর প্রতিবাদে গত কয়েকদিনে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে তা ধরে রাখার উপর গুরুত্ব দেন তিনি। সকল রাজনৈতিক দল এক হয়ে কি করলো, একদম রীতিমতন প্রেশার ক্রিয়েট করা হলো এবং তারা ওইখানে ঘোষণা দিলেন যে তারা পাথর তুলতে দিতে হবে। এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন। পাথর লুটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কেউ আর পাথর লুটের সাহস দেখাবে না। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমন রোপণের মৌসুমে সারের দাম বেড়েছে। বাড়তি দামে সার কেনায় বাড়ছে উৎপাদন খরচ। কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে প্রতিবার সারের দাম বাড়ায় সিন্ডিকেট। তবে পর্যাপ্ত মজুদ আছে দাবি করে সংকট তৈরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ।
আমন আবাদে বিঘা প্রতি গড়ে 12 থেকে 14,000 টাকা খরচ হতো যশোরের কৃষকদের। এবার সারের দাম বাড়ায় আরও 3 থেকে 4,000 টাকা গুনতে হচ্ছে কৃষকদের। কৃষকরা বলছেন কোনো কারণ ছাড়াই সারের দাম কেজিতে 2 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। ফসল আবাদের খরচ বাড়ায় চিন্তা বাড়ছে তাদের। ইউরিয়া সার কেজিতে 2 টাকা বেড়ে গেছে, আর টিএসপিতে 7-8 টাকা বেড়ে গেছে, এরকম পটাশে আমার 2-3 টাকা বেড়ে গেছে। টিএসপি সারের 50 কেজির বস্তার সরকারি মূল্য 1350 টাকা হলেও চুয়াডাঙ্গার কৃষকদের তা কিনতে হচ্ছে 1600 থেকে 1700 টাকায়। একই অবস্থা হবিগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের কৃষকদের। ডিলার পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী সার না দেয়ায় বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাদের। সাধারণ দোকান দিয়ে নিলে পরে একটুক্ষণ দাম বেশি নিচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে 20 কেজি 25 কেজি বেশি কারো সার দেয় না। তো এই সারে কোনো সময় তো আবার ঘরে তোলা যাবে না। কৃষকরা বলছেন সিন্ডিকেটের কারণেই প্রতি মৌসুমে সারের দাম বাড়ে। বাজারে নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ তাদের। চাষিদের মাধ্যমে উত্তোলন করে তারা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যে ওখান থেকে অতিরিক্ত দামে বিক্রি করে। সরকারি রেটের থেকে 500-700 টাকা করে বেশি দিলে অ্যাভেলেবল সার। তবে সারের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে বাজার ঠিক রাখতে অভিযান চালানোর কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। অরিড হওয়ার জন্য আমি নিষেধ করছি যে প্রত্যেক মাসের সার আলাদাভাবে বিভাজন দেওয়া আছে এবং সেই সার প্রত্যেক মাসের শুরু হওয়ার আগেই আমরা বরাদ্দ দিয়ে থাকি। কিছু অসাধু ব্যবসায়ী যে অতি উচ্চ মূল্যে সার বিক্রি করার পায়তারা বা চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা মোবাইল কোড সহ এবং রাসায়নিক সার জব্দ করার জন্য আমরা ইতিমধ্যে 4টির মতো মোবাইল কোড করেছি। এবং এই উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতির সমন্বয় না হলে ফসল আবাদ করে লাভের বদলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে নাটোর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি লাহিড়ী, নাটোরে সারের পর্যাপ্ত মজুদ আছে কিনা, দাম বাড়ার কারণ কি, কৃষি পণ্যের কি প্রভাব পড়তে পারে, আর ইতিমধ্যে কি কোনো অভিযান চালানো হচ্ছে কিনা? এই ধান আবাদের শুরুতে কিন্তু আসলে যে সার সংকট, এই সার সংকটটা কিন্তু আসলে কৃত্রিমভাবে তৈরি করে এখানকার স্থানীয় যে অসাধু ব্যবসায়ীরা রয়েছে সেই ব্যবসায়ীরা। এবছরও কিন্তু আসলে আমরা কৃষকদের সাথে কথা বলে যেটুকু জেনেছি, তারা কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন যে সারের সংকট কিন্তু এবছরও রয়েছে কৃষকদের কাছে। আসলে কৃষকদের কাছে রয়েছে, এটা কিন্তু আসলে ডিলার পর্যায়ে সেইভাবে কিন্তু আসলে সার সংকট নেই বলে এখানকার কৃষকরাও আমাদেরকে জানিয়েছেন। কারণ তারা যেটা আমাদেরকে অভিযোগ করছেন যে আমরা যদি একটা ডিলারের কাছে সার নিতে যাই, আসলে প্যাকেজ আকারে সারটা নিতে আসলে সব রকম ইউরিয়া, টিএসপি, ডিএপি, পটাশ সবগুলো সার একত্রে নিলে কিন্তু আসলে কৃষকদের কাছে সার দেওয়া হয়। এর বাইরে যখন খুচরা যে সার নেওয়া যায়, দেখা যাচ্ছে আমার 1 বস্তা ইউরিয়া সার লাগবে, সেক্ষেত্রে কিন্তু আসলে ইউরিয়া সারটা তাদেরকে দেওয়া হচ্ছে না সঠিকভাবে, সেক্ষেত্রে তাদেরকে ঘুরানো হচ্ছে বা অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। যেমন সরকার নির্ধারিত মূল্য রয়েছে 1350 টাকা 1 বস্তা ইউরিয়া সারের মূল্য, সেখানে আসলে প্রতি বস্তাতে আসলে 350 থেকে 400 টাকা বেশি দর দিলে আসলে সেই ক্ষেত্রে কৃষকেরা সেই সারটা পাচ্ছে। এর বাইরে যখন সঠিক ন্যায্য দামে আসলে সারের দাবি করছেন কৃষকরা, তখন কিন্তু আসলে অন্য সব সার নিয়ে প্যাকেজ আকারে নিতে হচ্ছে, যার কারণে কিন্তু এখানকার কৃষকরা অন্যান্য বছরের মধ্যে এই বছর কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আর এই সব বিষয় নিয়ে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম এবং কৃষি বিভাগের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে পর্যাপ্ত সার রয়েছে, সারের কোনো ঘাটতি নাই। যদি কোনো ডিলার যে কৃষকদের কাছে এই জাতীয় হয়রানি করে, সে তাদেরকে অভিযোগ করলে তারা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। আরেকটি বিষয় যেটা রয়েছে, আসলে কৃষকরা কিন্তু আসলে অনেকটাই অশিক্ষিত মূর্খ শ্রেণীর মানুষ। তারা কিন্তু আসলে জেলা প্রশাসকের বরাবর এবং কৃষি কর্মকর্তা বরাবর কীভাবে অভিযোগ দিতে হবে বা লিখিত অভিযোগ দিতে হবে, এবং লিখিত অভিযোগ দিলে তারা কী জাতীয় হয়রানির শিকার হবে, এই সব চিন্তা করে কিন্তু আসলে তারা কোনো রকম অভিযোগ দেয় না। তারা কিন্তু আসলে মৌখিকভাবে কৃষকদের কাছে কৃষকেরা অভিযোগ জানা যে এই জাতীয় সমস্যা পড়েছে, আমরা আসলে সার পাচ্ছি না। কিন্তু আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি এখন পর্যন্ত। এই বিষয়গুলো নিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথেও কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে গত বছরেও আমাদের কাছে একটিও লিখিত অভিযোগ পড়েনি, এবছরে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ নাই। লিখিত অভিযোগ না থাকার কারণে তারা কিন্তু আসলে ডিলারদের বিরুদ্ধে সেইভাবে অভিযোগ কার্যকরী কোনো পদক্ষেপ নিতে পারছেন না। আরেকটি বিষয় রয়েছে যে আসলে যে এই বাজার মনিটরিং করাটা খুবই জরুরি হয়ে পড়েছে, কারণ এই প্রশাসনের পক্ষ থেকে যে ডিলারদের উপরে যে বাজার মনিটরিং করা হয়, সেটা এখনো এবছর এখনো করা হয়নি বলে আমরা যেটা জানতে পেরেছি। আর এই সার্ভিস মনিটরিং কমিটি যেটা রয়েছে, তারা কিন্তু আসলে বছরে একটি দিনের জন্য হলেও কিন্তু আসলে এই তাদের যে প্রশাসনিক কার্যক্রম সেই কার্যক্রম চালায় না বলে কৃষকেরা আমাদেরকে যে বলেছে, এবং স্থানীয় পর্যায়েও এই আসলে দৃশ্যটা
বিষয়টা এমনই দেখা যায়। সব মিলিয়ে যে প্রতি বছর যে সিন্ডিকেটটা করা হয়, যে সার ব্যবসায়ীরা যে সিন্ডিকেটটা ধরে রাখে, সেই সিন্ডিকেটটা এবছরও ধরে রেখেছে। এর কারণে কিন্তু আসলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যদি দ্রুত পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এই রোপা মৌসুমে আসলে কৃষকরা অনেক বড় ক্ষতির মুখে পড়বেন বলে এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। নাটোর থেকে সারের দাম বৃদ্ধি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। গত কয়েকদিন ধরে ডেঙ্গু রোগী বাড়ছে মুগদা হাসপাতালে। প্রতিদিন গড়ে 70 থেকে 80 জন রোগী ভর্তি থাকছে হাসপাতালটিতে, যাদের বেশিরভাগই রাজধানীর মান্ডা, বাসাবো, খিলগাঁও এবং যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা। ডেঙ্গু নিয়ন্ত্রণে হটস্পট ম্যানেজমেন্ট জরুরি বলে মত কীটতত্ত্ববিদদের। রাজধানীর মুগদা হাসপাতাল। আগস্টের শুরুতেও এই হাসপাতালে গড়ে 40 থেকে 50 জন রোগী ভর্তি থাকতেন প্রতিদিন। গত কয়েকদিন ধরে এ সংখ্যা 70 থেকে 75 জনে পৌঁছেছে। হাসপাতাল ঘুরে দেখা গেছে সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছেন মান্ডা, বাসাবো, খিলগাঁও এবং যাত্রাবাড়ি থেকে। আগে ঢাকার বাইরের রোগী বেশি এলেও এখন রাজধানীর রোগী বেশি। অনেক কাশি জ্বর, পরে বমি, পরে খাইতে যখন উচি বন্ধ হয়ে গেল আর চোখগুলো লাল ডবডবা হয়ে গেল রক্তের মতন, তখন বুঝতে পারলাম যে ডেঙ্গু। আপনার এক ঘরে যার একজনের হয় সববার হয়। আমাদের তো আমার প্রথম হয়েছে, তারপর আমার হাজব্যান্ডের হয়েছে, তারপর আমাদের বাড়ির বাড়াটিয়া সবার হয়েছে। ডেঙ্গুতে কয়েকদিনের মৃত্যু বাড়ার কথাও বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত এখানে মারা গেছেন 3 জন। চিকিৎসকরা জানান এদের বেশিরভাগই ঢাকার বাইরের বাসিন্দা। স্থানীয় যে রোগী আছে আশেপাশের হাসপাতালের চতুর্দিকে, তারাই বেশিরভাগ ভর্তি হয়। আর কিছু রোগী আছে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসে। পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যে রোগীগুলো আসে ওগুলো সাধারণত একটু বেশি সিরিয়াস অবস্থায় আসে, এবং হঠাৎ যে 2-1 মারা যাচ্ছে সেটাও ওই রেফার রোগী থেকে বেশি মারা যাচ্ছে। এ মুহূর্তে ডেঙ্গু প্রতিরোধে আক্রান্ত এবং মৃতদের ঠিকানা বিশ্লেষণ করে মশক নিধন কার্যক্রমে জোর দিচ্ছেন কীটতত্ত্ববিদেরা। ডেঙ্গু রোগীর ঠিকানা সঠিকভাবে সংগ্রহ করে সেই রোগীকে কেন্দ্র করে তার আশেপাশে 200 মিটারের মধ্যে ফগিং করে নিশ্চিত করতে হবে যেন উড়ন্ত এরিস মশা বেঁচে না থাকে। ঢাকা দক্ষিণে যেসব এলাকা থেকে রোগী বেশি আসছে সেখানে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। ফুলের টবে অনেক সময় পানি জমে থেকে হতে পারে, ফ্রিজের থেকে হতে পারে। তো কিছু বিষয় আছে একেবারে নাগরিকের দায়িত্ব, এবং সেখানেও কিন্তু আমরা অ্যাড্রেস করছি। আশা করা যায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে কার্যক্রম নিয়েছে এটি অব্যাহত থাকবে, এবং এই ডেঙ্গু মোকাবিলায় যেন এটিতে আমাদের জনজীবনের স্বাস্থ্য ঝুঁকিকে আমরা যতটুকু আমরা প্রতিরোধ করতে পারি সেটি আমাদের মূল লক্ষ্য। চলতি বছর এ পর্যন্ত মুগদা হাসপাতালে ভর্তি হয়েছেন 1109 জন ডেঙ্গু রোগী, মারা গেছেন 11 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে 8 ঘন্টা পর কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে শতভাগ আবাসন সহ 5 দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। 3 ঘন্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্য এবং উপ উপাচার্য চলে গেলেও কর্মকর্তা কর্মচারীদের মুক্তি মেলে 6.5 ঘন্টা পর। রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। শতভাগ আবাসন, শিক্ষাজীবন শেষ হওয়া শিক্ষার্থীদের হলে থাকতে না দেয়া সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেন তারা। দুপুর 2:30টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেন বিক্ষুব্ধরা। ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই এখানে হল পায় না, এবং আমাদের বাইরের কটেজের যে ভাড়া শিক্ষার্থীদের জন্য তা অনেক বেশি, যা আমাদের আসলে এফোর্ড করা অসম্ভব। আমাদের মূল দাবি হচ্ছে শতভাগ আবাসন, অথবা শতভাগ আবাসন না দিতে পারলেও আবাসন ভাতাটা যেন নিশ্চিত করে। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের হল না থাকার কারণে ছাত্রদেরকে আবাসন ভাতা দেওয়া হচ্ছে। 3 ঘন্টা অবরুদ্ধের পর বিকেল 5টার দিকে শিক্ষার্থীদের সাথে কথা বলেন উপাচার্য এবং উপ উপাচার্য। সরকারের বরাদ্দ ছাড়া আবাসন সংকট মিটবে না বলেও জানান তারা। আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা প্রজেক্ট সাবমিট করুন। প্রজেক্ট সাবমিট করা হয়েছে। আমাদের এই প্রজেক্ট অলরেডি সরকারের কি বলে ইউরো ফেজে এসে গেছে। আশা করতেছি আমরা পিসিআর সাবমিট করার পরে আমাদের হলগুলোর অনুমোদন পাবো এবং যথাসময়ে তার কাজ শুরু হবে। শিক্ষার্থীরা এই বক্তব্য প্রত্যাখ্যান করলে চলে যান উপাচার্য এবং উপ উপাচার্য। তবে আটকা পড়েন কর্মকর্তা কর্মচারীরা। পরে রাত 9টার দিকে ভবনের তালা খুলে দেয় শিক্ষার্থীদের একাংশ। মুক্তি মেলে কর্মচারীদের। রাতে আবারও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ভিসি প্রভিসি। তাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষুব্ধরা।
তাদের যে জ্যোতি আন্দোলন এবার প্রশাসন যা করে যা করুক সেই ব্যাপারে তারা আর তাদের আন্দোলনের প্রশাসন থাকবে আমাদের এই ব্যাপারে আমাদের করে আপত্তি থাকতে হবে। অফিসিয়াল ভাবে জিনিসগুলো বাস্তবায়নের চেষ্টা করবে এবং পরবর্তীতে তারা যদি বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তবে আমরা পরবর্তী কার্যক্রম ঘোষণা করবো ইনশাআল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল আছে 15টি। 28,000 শিক্ষার্থীর 18% এসব হলে উঠতে পারেন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানীর মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে রোববার সন্ধ্যা 7:18 দিকে আগুনের খবর পায় তারা। প্রথমে 3টি ইউনিট সেখানে যায়, পরে আরও 3টি যোগ দেয়। আগুন নেভাতে আধা ঘন্টা সময় লাগে ফায়ার কর্মীদের। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানান লরি থেকে তেল আনলোড করার সময় আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় মীর হোসেন নামে একজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তার শরীরের 45% পুড়ে গেছে। চলতি অর্থবছরের জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার 1% কম। রোববার রাজধানীর আগারগাঁওয়ে একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের তথ্য জানান। তিনি বলেন, নির্মাণাধীন 2 মেট্রো রেলের অস্বাভাবিক খরচ কমানোর সুযোগ কম। তার মতে, জাপানি সংস্থার সঙ্গে আগেই চুক্তি থাকায় দর কষাকষিতে বাংলাদেশের অবস্থান দুর্বল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় 11 প্রকল্প অনুমোদন দেয়া হয়। ব্যয় হবে প্রায় 9,362 কোটি টাকা। সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রকল্পে ব্যয় বেড়েছে 360 কোটি টাকা। পল্লী বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ হয়েছে 1818 কোটি। আরো গতিশীল হওয়ার কথা। কমলাপুর থেকে বিমানবন্দর ও সাভার থেকে ভাটারা রুটে নির্মাণাধীন 2 মেট্রো রেলের মাটির নিচে সেবা সংস্থার লাইন সরানোর কাজ চলছে। 2 প্রকল্পে মোট ব্যয় দাঁড়াতে পারে 2 লাখ কোটি টাকা। জাপানি সংস্থার সঙ্গে আগের চুক্তি থাকায় অস্বাভাবিক এ ব্যয় কমানোর সম্ভাবনা দেখছেন না উপদেষ্টা। অন্য দেশে কত খরচ হয়েছে, এখানে কেন কম বেশি খরচ হয়েছে, যদি পারেন একটু দরদস্তুর করেন। জাপানিরা সাধারণত একবার সবকিছু চুক্তি হয়ে গেলে পছন্দ করে না কোনো দরদস্তুর করা। একনেক সভায় নির্ধারিত এজেন্ডার বাইরে ওঠে 58 জেলা ও 201 উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, যেখানে ব্যয় হবে 2,855 কোটি টাকা। আগের চেয়ে বেশ কয়েক গুণ খরচ বেড়েছে স্টেডিয়াম নির্মাণে। ভবন নির্মাণের ক্ষেত্রে, স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রেও তাই। এগুলো সব প্রাক্কলন করা হয়। এটা প্রাথমিক প্রাক্কলনটা করা হয় শিডিউল অনুযায়ী। এখন শিডিউলই অতি মূল্যায়িত কিনা সেটা একটা দেখার বিষয়, অত্যন্ত জরুরি। 519 কোটি টাকা বরাদ্দ করা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণে। চলন বিলের নিচু জমিতে এমন অবকাঠামো নির্মাণের পরিবেশগত প্রভাব পর্যালোচনা ও ছাড়পত্রের শর্ত দিয়েছে একনেক। এখন এটা পরিবেশ মন্ত্রণালয়ে ছাড়পত্রের দরকার হবে এবং আমরা বলেছি দ্রুত যা করা দরকার সেটা করার ব্যবস্থা করা হোক। টেকসই পরিবেশ বান্ধব পানি সরবরাহে ওয়াসার প্রকল্পে তৃতীয়বারের মতো সংশোধন হয়েছে। খরচ বেড়েছে 2,826 কোটি 55 লাখ টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন করে পদ্মার পানি না বাড়লেও কুষ্টিয়ার 2 ইউনিয়নের মানুষ এখনো পানিবন্দী। ঘরবাড়ির সঙ্গে তলিয়ে আছে চলাচলের রাস্তা ও বিপুল পরিমাণ ফসলি জমি। এদিকে এখনো ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ পানিবন্দী মানুষের। দিন 10 আগে পানি বাড়তে শুরু করে পদ্মায়, তলিয়ে যায় কুষ্টিয়ার নদী তীরের অনেক এলাকা। নতুন করে পানি না বাড়লেও এখনো পানিবন্দী সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বেশিরভাগ এলাকা। দিন গড়ানোর সঙ্গে দুর্ভোগ বেড়েছে মানুষের, বিপদে প্রাণীগুলো, হুমকির মুখে রয়েছে বেড়িবাঁধ। পানি হয়েছে, এই জন্য আমার সবসময় ভয় লাগছে, আমরা কিভাবে থাকবো, কিভাবে চলবো। বন্যার সমস্যা, আমাদের পুকুরে মাছ ভাইসে গেছে, আরও অনেক অনেক জায়গা তো ডুবে গেছে, অনেক সমস্যা, গরু বাছুর নিয়ে কেউ জায়গায় জায়গায় চলে যাচ্ছে। অভিযোগ আছে পানিবন্দী এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছায়নি, যদিও পানিবন্দী মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই নাই সরকারের কাছ থেকে। আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার
শুকনা খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি। এছাড়াও তাদের যদি ঘরবাড়ি ভেঙে যায় পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ সব বাঁধ এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি বৃদ্ধি পাচ্ছে, এর জন্য আমরা সজাগ আছি। আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সব জায়গায় আমাদের যে কর্মচারীরা আছেন তারা নজরদারিতে রাখছেন এবং যেখানে তাৎক্ষণিকভাবে কোনো ভাঙনের সৃষ্টি হলে আমরা জিও ব্যাগ এবং টিউব দিয়ে সেই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের প্রায় 20,000 পরিবারের 1.5 লক্ষ মানুষ এখনো পানিবন্দী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 দশক বিরতির পর আবারও ফিরছে নতুন কুড়ি। দেশের 19টি অঞ্চলে চলছে প্রাথমিক বাছাই। এরপর বিভাগীয় পর্যায় থেকে বিজয়ীরা অংশ নেবে ঢাকায় চূড়ান্ত পর্বে। দুপুরে রাজধানীর রামপুরায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 16 বছর ধরে দেশে একদলীয় সাংস্কৃতিক আগ্রাসন ছিল। এবার সব শ্রেণীর অংশগ্রহণ চান তারা। বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ি শুধুমাত্র একটি অনুষ্ঠানই নয়, বরং সাংস্কৃতিক আন্দোলনের অংশ। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে এসেছে নামকরা অনেক শিল্পী। 1966 সালে প্রথম শুরু হয় নতুন কুড়ি। মাঝখানে বিরতির পর 1976 সালে আবারও শুরু হয়। একটানা 2005 সাল পর্যন্ত চলার পর আবার বন্ধ। দীর্ঘ অপেক্ষার অবসান এবার আবার বিটিভিতে ফিরছে নতুন কুড়ি। সূচনা সঙ্গীতে কিছুটা পরিবর্তন এলেও মূল প্রতিযোগিতা থাকছে আগের মতোই। রবীন্দ্র, নজরুল সঙ্গীত, অভিনয়, আবৃত্তি সহ 9টি শ্রেণীতে হবে প্রতিযোগিতা। আমরা আসলে রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু কিশোর এবং তরুণদের মধ্যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এবং তাদেরকে আসলে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা আবার শুরু করেছি। বয়সসীমা 6 থেকে 15 বছর পর্যন্ত। স্বচ্ছতার মাধ্যমে প্রতিভাবানদের স্বীকৃতি দেওয়াই লক্ষ্য, জানান তথ্য উপদেষ্টা। যারা আসবেন তারা দলের ঊর্ধ্বে গিয়ে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তারা দেশের মানুষকে রিপ্রেজেন্ট করবেন এবং আমাদের এই যে কিশোর তরুণ আছে এবং এদের যারা একটা অংশ হয়তো অভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা আসলে দেশকে গড়ার জন্য, নিজেকে বিকশিত করার জন্য, নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য অংশ নেবেন। বিভাগীয় বাছাই শেষে ঢাকায় হবে ফাইনাল পর্ব 2 থেকে 6 নভেম্বরের মধ্যে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেরপুরের শ্রীবর্দী উপজেলার বৈশাবিলে পদ্মফুলের সমারোহ ছড়িয়েছে মুগ্ধতা। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। স্থানীয়রা বলছেন, বিভিন্ন স্থানে খাল জলাশয়ে ভরাটের কারণে হারিয়ে যাচ্ছে এমন প্রাকৃতিক সৌন্দর্য। হুমকির মুখে বৈশাবিলও। রাশি রাশি পদ্ম ফুলে ছেয়ে গেছে বৈশাবিল। বর্ষার থই থই পানিতে ভেসে থাকা ফুলের কারণে বিলটি যেন রূপ নিয়েছে শিল্পীর অনবদ্য ক্যানভাসে। পদ্মফুলের সৌন্দর্যে প্রতিদিনই ছুটে আসছেন শত শত মানুষ। নৌকায় ঘুরছে স্বজন বন্ধুদের নিয়ে, মুঠোফোনে বন্দি করছেন চোখ জোড়ানো দৃশ্য। বন্ধু বান্ধব এবং ওনার ওয়াইফ সহ ঘুরতে আসছে, অনেক সুন্দর, ভালো ফুল দেখলাম আর আমার ভালো লাগছে। এদিকে দর্শনার্থীদের কেউ কেউ ফুল তোলায় বিলের সৌন্দর্য নষ্টের শঙ্কা জানান অনেকেই। আরো ভালো লাগতো যদি পদ্ম ফুলগুলাকে এভাবে ছিঁড়ে না ফেলা হতো। এই ফুলগুলি যারা দর্শনার্থী তারা এসে বেশিরভাগ মানুষ ছিঁড়ে নিয়ে যাচ্ছে। যদি এইভাবে ছিঁড়তে থাকে তবে একটা সময় এখানকার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বিল ঘিরে দর্শনার্থীদের নিরাপত্তা, রাস্তা সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গ্রাম পুলিশদের মাধ্যমে আমরা অবশ্যই এটা জনসচেতনতামূলক যে তারা যেন পদ্ম না তুলে এই কার্যক্রম আমরা জারি করব। শহর থেকে 14 কিলোমিটার দূরে বৈশাবিল। বর্ষার সময় ছাড়া খুব একটা পানি থাকে না, তাই বিলটি রক্ষায় ব্যবস্থার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।